সবাই লাইভে তাড়াতাড়ি জয়েন করে যাও। সবাই লাইভে তাড়াতাড়ি জয়েন করে যাও। নমস্কার, আমি রাখি শাস্ত্রী। আশা করি সকলেই ভালো আছেন। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার সকলকে। যারা লাইভে এখনো জয়েন করেননি তাদের সকলকে বলবো তাড়াতাড়ি লাইভে জয়েন করে যান, এবং যারা জয়েন করছেন তারা কি বলবো যে তারা প্লিজ শেয়ার করুন। অনেকদিন পর লাইভে এলাম, নতুন বছরে সকলের সাথেই দেখা হবে। আই থিঙ্ক এই সময়টাই এই জন্য লাইভটা আজকে বেছে নিয়েছি যে আপনাদের সবার সাথে দেখা করব বলে এবং জমিয়ে আপনাদের সাথে আড্ডা করব বলে। তাই সকলকেই বলছি প্লিজ তাড়াতাড়ি লাইভে জয়েন করুন। অনেক কিছু আছে আজকে আপনাদেরকে বলার জন্য, অনেক কিছু রয়েছে আপনাদেরকে জানানোর জন্য, অনেক বার্তা দেবো এবং সামনেই মৌনী অমাবস্যা, সেই উপলক্ষেও কিছু আপনাদেরকে তথ্য জানাবো এবং বলবো। সকলকেই বলবো তাড়াতাড়ি সবাই লাইভে তাড়াতাড়ি জয়েন করে যাও অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। লাইভে সবাইকে জয়েন করতে বলছি এই কারণেই যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা অনেক কিছু জানি না, যেগুলো জানার আমাদের অনেক প্রয়োজন, কিন্তু আমরা ঠিকমতো সময় মতন জানতে পারি না বা শুনতে পারি না। সেক্ষেত্রে আমাদের এই লাইভটা কিন্তু ভীষণ ভীষণ বিশেষভাবে উপকারিতা। কি উপকারিতা আছে যে আজকের দিনে এই যে গ্রহ ট্রানজিট যেটা হচ্ছে, আগামী কিছুদিনের মধ্যে শনি ট্রানজিট করবে মীন রাশিতে, মঙ্গল বকরি হয়েছে, তারপরে বৃহস্পতি চেঞ্জ হবে এবছরে, অতিচার গতিতে যাবে, এত কিছু চেঞ্জ, রাহু চেঞ্জ হয়ে যাবে, কেতু চেঞ্জ হয়ে যাবে। তো এই সব গ্রহগুলো আমাদের চেঞ্জে কিন্তু একটা বিরাট একটা প্রভাব ফেলবে। ভালো মন্দ খারাপ সবটাই কিন্তু আমরা বুঝবো জন্ম ছককে বিচার করে। আপনার জন্মকুণ্ডলিতে ভাগ্য লুকিয়ে আছে কবে কখন উদয় হবে, এবং আপনার জন্মকুণ্ডলিতে লুকিয়ে আছে আপনার কোন সময়টা খারাপ যাবে। একজন অভিজ্ঞ জ্যোতিষী আমাদের মানুষের জীবনে প্রচন্ড ভীষণভাবে দরকার, কারণ জ্যোতিষ হচ্ছে আমাদের জীবনে একটা বড় সম্পদ। আমরা ঠিক পথে চলছি কিনা, আমরা ঠিক পথে চলবো কিনা, বা আমাদের জীবন কিভাবে চলবে, এর সবকিছু উত্তর কিন্তু আমরা পাবো জ্যোতিষের পথ ধরে, জ্যোতিষের সাথে হাত মিলিয়ে। মানেন চাই না মানেন, সময় কখনো থেমে দাঁড়ায় না, থমকে দাঁড়ায় না। সময় সময়ের গতিতে চলে, আমরা আমাদের গতিতে চলি, কিন্তু সময় আমরা ইচ্ছে করলে নিজেরা একটু সময় বেশি কাটাতে পারি, কম কাটাতে পারি, কম কথা বলতে পারি, বেশি কথা বলতে পারি। গ্রহরা কিন্তু তার কিন্তু গতি একদমই তার নিয়মিত হবে, এক কাটাও নড়নচড়ন হবে না। কারো যদি রাহুর দশায় বা কারো রাহুর অন্তর্দশায় প্রত্যন্তর দশায় যদি তার কোনো রকম বাজে এফেক্ট পাওয়ার থাকে, সে তো পায়। তার আগে থেকে যদি সে জানতে পারে তাহলে সে একটু সেই সব কাজের থেকে অ্যাভয়েড করে নিজেকে বাঁচিয়ে রাখবে। আমরা রাইট আর রং, যদি রাইট বলে থাকি প্লিজ সবাই একটা কমেন্টস করবেন যে হ্যাঁ আপনি ঠিকই বলছেন। ভুল বলে থাকলেও আমাকে যুক্তি দিয়ে বোঝাবেন যে আমি ভুল কেন বলছি, কিভাবে বললাম ভুলটা। তাই সকলকেই বলবো যে সমস্যা যতই জটিল হোক সমাধান তার হবেই। কেউ মুখ বুঝে সেটা স্বীকার করে, কেউ কথা বলে স্বীকার করে। সেক্ষেত্রে আমি বলবো যারা অনেক দিনের পুরনো আমার লাইভ দেখছেন বা দেখেছেন বা দেখছেন এখন যারা, তাদেরকে প্রত্যেককে একটা কথাই বলবো, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমি এটা নিয়ে অনেকদিন ধরেই এই চ্যাপ্টারটা নিয়ে রয়েছি আপনাদের সামনে, এবং আপনাদের সুবিধা আপনাদের অসুবিধা আপনাদের পাশে রয়েছি। তবে হ্যাঁ, প্রতিকার হয়তো আমি আমার পকেট থেকে গুনে দিতে পারিনি, কিন্তু প্রতিকার বলে প্রতিকার আপনারা নিজেরাই নিয়েছেন, কিন্তু সেটা নিয়ে ফলও পেয়েছেন। তাই কোনো কিছুরই কিন্তু তার রেমেডি ছাড়া, ওষুধ যেমন একটা রোগের রেমেডি, তেমন কিন্তু ভাগ্য এবং কর্ম দুটোর রেমেডি কিন্তু জ্যোতিষ। ভাগ্য কিন্তু একা সাথ দিলে কিন্তু জীবনে সবকিছু হয় না, কর্মটাও করতে হবে। কর্ম না যদি করে তাহলে ভাগ্য আবার সেটাকে পারমিশন গ্রান্টেড করে না। তাই ভাগ্য এবং কর্ম ইকুয়াল টু একটা ফল, যে ফলটা নিট ফল। তো ভাগ্যকেও যেমন দরকার আছে, কর্মকেও তেমন দরকার আছে। শুধু একা কর্ম করে গেলাম আর বললাম যে ভাগ্যের কোনো দরকার নেই, কর্ম করলেই ফল মেলে, তারা বোকা। তারা ভীষণভাবে আর্গুমেন্ট তৈরি করে এবং ভীষণভাবে তারা এটাকে নিয়ে এটা আর্গুমেন্ট করে যে কর্ম করলেই ওদের সবকিছু হয়ে যাবে, ভাগ্যর দরকার নেই। ভাগ্য তো
সেদে এসে কর্ম দেবে না। একটা লেবার যখন কাজ করে তখন সে 500 টাকা কি 700 টাকার রোজে সে কাজ করে, সে একদিনে তার পরিশ্রম 8 ঘন্টা হওয়ার পরে সারাদিন পরে সে যখন টাকাটা বাড়িতে নিয়ে যায় তার সংসারে, পরের দিন কিন্তু তার টাকাটা আবার অভাব হয়ে যায়। সেই 700 টাকা 800 টাকা করে মাস গেলে 20, 25, 30 হাজার টাকা কামিয়েও কিন্তু সে কিন্তু তার ভাগ্যকে ফেরাতে পারে না, তাকে সে ওই কাজই করতে হয়। আবার এমনও আছে যদি তার ভাগ্য সাথ না দেয়, যদি ভাগ্য সাথ দেয় তাহলে ওই 700 টাকায় লেবার বা 500 টাকায় লেবার কাজ করতে করতে সে কিন্তু আজকে একটা বড় মাল্টিমিলিয়নার হয়েছে। এরকম উপমাও আপনারা নিজেরা জানেন এবং আপনারা দেখেওছেন এরকম উপমা, যে অনেকেই গরিব মানুষ ছিলেন, সেভাবে তাদের জীবনযাপন চলতো না, অথচ তারা কিন্তু একটা বিরাট পজিশনে পৌঁছে গেছে। হ্যাঁ, সত্যি তাই। আমার কাছেও অনেক জন্মছক নিয়ে যারা আলোচনা করতে আসেন, যারা আমার সাথে কনসালটেন্সি নিতে আসেন, সেখানে কিন্তু অনেক কিছু দেখা যায় যে তার ভাগ্যে পরিবর্তন, আবার তার ভাগ্যে আবার বিপর্যয় আছে। তো সেক্ষেত্রে তাদেরকে যখন আমরা আমি যখন ঠিক গাইডেন্স দিই, সেই গাইডেন্স অনুযায়ী যখন সে চলে তখন কিন্তু তার অনেক অনেক উন্নতি হয়। আসুন, আপনারা আমার সাথে অনেকদিনই অনেকভাবেই যোগাযোগ করেছেন, কেউ অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, কেউ আবার আমার সাথে অফলাইনে আমার চেম্বারে এসে যোগাযোগ করেছেন। নতুন চেম্বার আমার 2025-এ কালীঘাট মায়ের মন্দিরের পেছনেই আমার চেম্বার। নতুন চেম্বার এবছর থেকে শুরু করলাম। যারা কালীঘাটের চেম্বারে দেখাতে চাইছেন বা গড়িয়ার চেম্বারে দেখাতে চাইছেন বা দমদমের চেম্বারে দেখাতে চাইছেন কলকাতাতে, তারা অবশ্যই আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অবশ্যই আসবেন। আমার একটাই বক্তব্য আপনাদের কাছে, প্রি অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে আসবেন না, কারণ সময় সকলেরই দাম, সকলেই আপনারা ব্যস্ত থাকেন, সেই ব্যস্ততার মধ্যে আপনারা আমাকে সময় দিচ্ছেন বা আমিও আপনাদের সময় দিচ্ছি, সেটা একটা দুজনেরকে একটা সময় করে আমরা এগোই। তাই আপনাদেরকে বলছি যে জ্যোতিষ দেখাতে ইচ্ছা তো হয়, অনেকেরই ইচ্ছা হয়, অনেকেরই ভালো লাগে, অনেকেরই সমস্যায় আছেন বলে দেখান, কিন্তু আমি বলবো একটাই কথা, জ্যোতিষ সম্পদ, তার সাথে দেখা করতে বা তাকে দেখাতে যাকেই দেখান না কেন সময় নিয়ে আসতে হবে এবং ধৈর্য ধরতে হবে। তো আজকের আপনাদেরকে আমি অনেক কিছুই বলবো যেটা নিয়ে আপনারা অনেকেই জানতে চান সবসময় আমার কাছে। এর আগেও আমি অনেক আগাম বার্তা দিয়েছি, মিলেছে। কেয়া বন্দ্যোপাধ্যায়, মা হঠাৎ চলে গেল, খুব ভেঙে পড়েছি। 5/1/2001 প্লিজ দেখবেন। কেয়া, এইভাবে হবে না, তোমার টাইমটাও লাগবে। আর আমি ওনার আত্মার শান্তি কামনা করি। সত্যিই মা চলে যাওয়া একটা বিরাট ব্যাপার, আমারও মা চলে গেছেন। তো মা চলে যাওয়ার পরেই আমি একটু লাইভে কম আসছিলাম। আসলে অনেকটা নিজেকে অ্যাকমপ্লেস হতে অনেক সময় লাগে। কোনো মানুষের ভালোবাসার লোক বা বাবা বা বাড়িতে যেটা পোষ্যও থাকে না, তার জন্য মানুষের মন খারাপ করে। এই মনটা অনেকদিন ধরেই খারাপ ছিল এবং অনেকদিন ধরেই আমি চেষ্টা করছিলাম নিজের সঙ্গে লড়াই করে যে আমি লাইভে ঠিক মতন অ্যাটেন্ড করি, কিন্তু পারছিলাম না। শেষ রাতে আমার এক ছোট্ট বোন, সে আমাকে বলল, দিদি তোমাকে আমি আর লাইভে দেখতে পাই না কেন? তখন আমি বললাম যে আসলে মনটা খারাপ, ভালো লাগছে না, মা নেই ঘরে, খুবই মন খারাপ, পুজো পাঠ করতে করতে সময় চলে যায়, ইচ্ছা আর করছে না। তখন আমাকে আমার এই ছোট্ট বোনটি বলল যে তুমি কি জানো তোমার জন্য অনেকে অপেক্ষা করে থাকে, তুমি যেমন জেঠিমার জন্য অপেক্ষা করছো এখনো পর্যন্ত, যে মা চলে গেল, মা কখন আবার মাকে দেখতে পাবো বা মাকে দেখতে পাবো কিনা আবার, তুমি কি জানো তোমার জন্য কত মানুষ অপেক্ষা করছে, তাদের যে কষ্ট হচ্ছে, তাদের যে সমস্যা হচ্ছে। সে যাই হোক, কনসালটেন্সি হলো, সে রেমেডি না করতে পারলেও কনসালটেন্সি নিয়ে সে তো তার একটা প্রতিকার তো করতে পারে মনে মনে, যে সে এই সময়টা তার সাবধান থাকতে হবে, এই সময়টা তাকে ভালো থাকতে হবে, নাহলে তার সমস্যা আসবে। তাই সমস্যাটা যাদের হয় তারাই বোঝে। তুমি হয়তো মনে করছো যে তুমি এই ডিসিশনটা নিয়ে বাড়িতে বসে লাইভ করবে না বা অফিসে যাবে না বা চেম্বারে যাবে না, ঠিক আছে, কিন্তু তোমার জন্য অনেকেই অপেক্ষা করে থাকছে, তাদের তুমি কি কৈফিয়ত দেবে? তো সেই কৈফিয়ত না পারার জন্যই আমি কৈফিয়ত দিতে পারবো না, কারণ সত্যি তো ভেবে দেখলাম যে অনেকেই আমার কাছ থেকে উপকৃত এবং অনেকেই আমার টোটকা বা আমার যেগুলো আমি রেমেডিগুলো বলি, অনেকেই এগুলো করে ভালো ফল পেয়েছি। কেননা আমি আবার শুরু করি 2025 থেকে নতুন করে, আবার যেভাবে ছিলাম, যেমন ছিলাম আপনাদের কাছে তেমন ভাবে থাকতে। তাই দুঃখ সকলেই হয়। একটু আগেই বলছিল যে মা মারা গেছেন, মা চলে গেছেন, সত্যি তাই।
ওনার আত্মার আমি আত্মার শান্তি কামনা করি। এবং সত্যিই তো মা মারা যাওয়াটা একটা বিরাট ব্যাপার। তুমি ভালো থাকো, আর যেখানেই থাকুক উনি ভালো থাকুক, সবসময় তাকে স্মরণ করে কাজে বেরোবে, দেখবে কোনোদিনও কোনো সমস্যা হবে না। আমার সমস্যা হয় না, তোমারও হবে না। তো আজকে যেটা আমি বলার, যেটা আপনাদেরকে আমি বলবো, এটা বারবার নিচু হয়ে যাচ্ছে কেন কি জানি। আজকে যেটা আমি বলবো তোমাদেরকে সেটা হচ্ছে, যারা নিজের জন্মছক সম্বন্ধে জানতে চাইছেন তাদেরকে বলবো লাইফটাকে শেয়ার করতে হবে। লাইফটা শেয়ার না করলে কনসালটেন্সি এইভাবে হয় না। আপনি শেয়ার করবেন, দুজন তারা দেখবে, তাদেরও ইচ্ছা হবে জানবার জন্য। আমি এটাই চাই। একা খাবো একা পড়বো এই জিনিসটা কখনোই ভাবা উচিত না। তাই আপনি আপনার জায়গা থেকে আপনি শেয়ার করুন, শেয়ার করে তারপরে আমরা এখান থেকে বেছে নেবো র্যান্ডামলি কাটটা করবো, কারণ প্রত্যেকটা উত্তর দেওয়াটা খুব সম্ভবপর হয় না। তাই ক্ষমা করবেন, যতটুকু পারবো নিশ্চয়ই বলবো। তার আগে কিছু কথা আছে যেগুলো আমার বলা দরকার আপনাদেরকে, এবং বললে পরে আপনারাও অনেকটা আপনাদের অনেক সুবিধা হবে, এবং আগাম বার্তা আপনারা জানতে পারলে আপনাদের জীবনে অনেকটাই সাবধানতা আপনারা করতে পারবেন। মীন রাশিতে 6টি গ্রহ একসাথে হচ্ছে 29শে মার্চ 2025, এবং সেদিনকে শনিদেব মীন রাশিতে অবস্থান করবে এবং সেটি চলবে ফেব্রুয়ারি 2028 পর্যন্ত। এই সময়ের মধ্যে আমরা অনেক কিছু উথাল পাথাল দেখবো, এমন এমন ঘটনা হতে দেখবো যা কিন্তু আমরা আগে কখনো দেখিনি বন্ধুরা। রাজনৈতিক ক্ষেত্র হতে পারে, ভৌতিক ক্ষেত্র হতে পারে, প্রাকৃতিক দুর্যোগ যে সমস্ত হয়ে থাকবে সে সমস্ত কিন্তু হবে, কিংবা বলা যায় যে পরিবার নিয়ে যেসব রাজনীতি চলছে, অর্থাৎ বলা যায় যারা পরিবারের সাথে যুক্ত রাজনীতি করছেন, অর্থাৎ একজনের উপরে বেস করে হয়তো রাজনীতি দলটা তৈরি হয়েছে, কিংবা একটা পরিবারকে কেন্দ্র করে রাজনীতি দল হয়েছে, সেই দল কিন্তু এবারে ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। যদিও বা এটা নতুন ঘটনা না, আমরা বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন রাজ্য ক্ষেত্রে আমরা এই ঘটনা আগেও দেখেছি, কিন্তু এবারে যে ঘটনা ঘটতে চলেছে সেটা কিন্তু অনেক অনেক বেশি ভাস্টভাবে হতে পারে। আগাম বার্তা, কেন্দ্র বা রাজ্য দুই ক্ষেত্রে বলা যায় যে এই সমস্যা কিন্তু দেখা দিতে পারে বন্ধুরা। এবং ভারতীয় রাজনৈতিক হিসেবে বলবো আমরা নতুন নতুন নেতাদের উদয়ও দেখতে পাবো, সেটার কেন্দ্রীয় এবং রাজ্য, প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো নতুন নতুন নেতাদের আবির্ভাব হতে পারে, এবং কেন্দ্রের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখবো এবছর। এবং ভারতবর্ষের ক্ষেত্রে বলা যায় যে ভারতবর্ষ অর্থাৎ দেশকে আগে রেখেই কোনো ডিসিশন কিন্তু কেন্দ্রীয় যারা থাকবে তারা কিন্তু নিতে পারেন, অর্থাৎ রাজ্য প্রথম, অর্থাৎ আমার দেশ প্রথমে, এইটাকে মাথায় রেখে যে কোনো ডিসিশন কিন্তু নেবেন, এবং সেটা হার্শ ডিসিশন হতে পারে, এবং পরবর্তীকালে কিন্তু সেটা নিয়ে আমরা দেখবো যে ভারতবর্ষ অনেক ভালো এগিয়ে যাচ্ছেন। আরো একটি জিনিস 2025 ফেব্রুয়ারি মাসে আমরা দেখব যে 8ই ফেব্রুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারির মধ্যে শনি এবং মঙ্গল কিন্তু ডিগ্রি ওয়াইজ খুব কাছাকাছি থাকছে, এবং বলা যায় যে শনি মঙ্গলের যুক্তি কিন্তু কখনোই ভালো নয়, কোনো অ্যাসপেক্টই ভালো হয় না। ফলত বলা যায় যে এই শনি মঙ্গলের যন্ত্রীর ফলে কিন্তু বিশ্বতে যে প্রভাব পড়বে সেটা কিন্তু কখনোই ভালো নয়, এবং এর বিভৎসতা তীব্র হতে পারে। বিশেষ করে চীন, নেপাল, ভারত, ইউরোপ এবং অস্ট্রেলিয়া এবং আমেরিকাতেও কোনো বিশেষ ঘটনা এই সময় কিন্তু এই দেশগুলোর মধ্যে হতে পারে বন্ধু, হতে পারে সবকটা দেশে ঘটনা ঘটতে পারে, হতে পারে কোনো একটি দেশে হতে পারে, দুটো দেশেও হতে পারে। কিন্তু এই যে যুক্তি যেটা হচ্ছে, শনি এবং মঙ্গলের যে যুক্তিটা হচ্ছে, তা কিন্তু কোনোভাবেই ভালো নয়, বিশেষ করে এই দেশগুলোর জন্য। সেটা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, অথবা জল থেকে কোনো রকমের সমস্যা হতে পারে। মীন রাশিতে গিয়েই কিন্তু 6টি গ্রহ একসাথে হবে, শনিদেবও সেখানে গোচর করবে, অর্থাৎ বলা যায় যে জল থেকে কোনো রকমের সমস্যা হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। এবং মে পর্যন্ত কিন্তু মীন রাশিতে বেশিরভাগ গ্রহই কিন্তু থাকবে, ফলত জল জাতীয় কোনো রকমের সমস্যা কিন্তু হতে পারে, আর্থকুয়েক হতে পারে, কিংবা টর্নেডো হতে পারে, কোন রকমের বায়ু, অর্থাৎ যে সমস্ত ঝড় বৃষ্টি প্রচন্ড রকমের হতে পারে,
রেলে বা প্লেনে কোনো রকমের দুর্ঘটনা হতে পারে, কোনো টেররিস্ট অ্যাটাক হতে পারে, বা জন আক্রোশ অর্থাৎ জনগণ কোনো কিছুর প্রোটেস্ট করতে পারে। এই সময়ে যা কিনা বিভৎস হতে পারে। পুরো বিশ্বের জন্যই কিন্তু এই কম্বিনেশন ভালো নয়। তবুও চীন, নেপাল, ভারত, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার জন্য কিন্তু একটু বেশি ভাগ বলা যায় যে একটু সতর্ক থাকতে হবে। হতে পারে সবকটা দেশেই যে ঘটনা ঘটবে তা না, হতে পারে একটা কোনো দেশে বা একের বেশি কোনো দেশে এরকম ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। অবশ্যই আমরা যেভাবে প্রেডিকশন দিয়ে থাকি জ্যোতিষ মতে, সেটা কিন্তু গ্রহমণ্ডলী কোথায় কি অবস্থান রয়েছে তার উপরে, কিন্তু এটা নিজের কোনো ব্যাপার নয়। যে সমস্ত ঘটনাগুলো আমরা বললাম অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে 2025 শুরু হতে হতে এমন কিছু ঘটনা কিন্তু আমরা দেখছি যা আমরা কখনো দেখিনি। অর্থাৎ বলা যায় যে আগেও বলেছি, যে এখনো বলছি, 2025 থেকে কিন্তু 2029 অবধি কিন্তু 2029 না, বলতে গেলে 2033 অবধি সময় কিন্তু অত্যন্ত ক্রিটিক্যাল হতে চলেছে সকলের জন্য। তাই নিজেকে সাবধান রাখা দরকার এবং নিজের জন্মছক বিচার করুন এবং নিজের জন্মছকে যে সমস্যাগুলি আছে সেগুলোকে অবশ্যই সমাধান করা যায়। তার জন্য আপনার জন্মছকটা বিচার করা, আপনাকে নিজেকে প্রোটেকশন নিতে হবে। অবশ্যই ম্যান্ডেন অ্যাস্ট্রোলজি অনুযায়ী বিশ্ব পৃথিবীতে যে সমস্ত ঘটনাগুলো ঘটে সেগুলোকে আমাদেরকে প্রভাবিত করে এবং আমাদের ব্যক্তিগত জীবন জন্মছক কিন্তু আমাদেরকে বেশি প্রভাবিত করে। তাই আমাদের জন্মছকের মধ্যে কোনো রকমের যে সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান কিন্তু ভগবান আমাদের জন্মছকের মধ্যেই দিয়েছেন। সেটাকে কি করে করা যেতে পারে সেটা কিন্তু একমাত্র একজন ভালো অ্যাস্ট্রোলজারই বলতে পারে বন্ধুরা। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এই আগাম বার্তাটা আপনাদেরকে দিলাম, এই আগাম বার্তাটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। চলে আসি 29শে জানুয়ারি। 29শে জানুয়ারি 2025 একটি বিশেষ অমাবস্যা, এটাকে মৌনী অমাবস্যা বলে আমরা জানি। এবং এই দিন আমরা আমাদের পূর্বপুরুষ যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদেরকে অবশ্যই মনে করা উচিত এবং তাদের নামে দান করা উচিত। এবং কারণ আমাদের পূর্বপুরুষের কর্মের কিন্তু ভাগ আমরা বয়ে থাকি বন্ধুরা, এবং পূর্বপুরুষ যদি খুশি থাকেন তাহলে কিন্তু অনেক সমস্যায় কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি। আমরা শুনেছি পিতৃদোষ কিংবা মাতৃদোষ, এরকম দোষ আমরা শুনে থাকি। তাই এই দিনকে যাদের ছেলে মেয়ে রয়েছেন কিংবা যাদের বাচ্চা হচ্ছে না কিংবা যাদের বাচ্চা কনসিভ করে রয়েছেন কিংবা বাচ্চা পড়াশোনা করছে, মানে যা বাচ্চা হয়তো বারবার করে অসুস্থ হয়ে যাচ্ছে, এরকম ঘটনা যাদের বাড়িতে ঘটছে বা কিংবা আপনাদের লাইফে সমস্ত কিছু থাকার পরও শান্তি নেই, তাহলে এই দিনকে বাচ্চাদের হাত থেকে, আপনার বাচ্চার হাত থেকে আপনার পূর্বপুরুষের নাম একটা সাদা কাগজের উপরে লাল পেন দিয়ে লেখান এবং সেটিকে একটি মন্দিরে নিয়ে যান। এবং যদি সেই মন্দির যেতে পারেন তো ভালো, নাম যদি যেতে পারেন তাহলে আপনি সেটাকে নিয়ে যান, তার উপর সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালান। আপনি নিজেও দেখবেন আপনার পূর্বপুরুষের নাম সাদা কাগজের উপরে লাল পেন দিয়ে লিখুন এবং সেটি কোনো মন্দিরে গিয়ে রেখে তার উপরে প্রদীপ জ্বালান। এবং এই দিনকে গুড়, কালো মুগ ডাল, কালো তিল, কম্বল পূর্বপুরুষদের নামে দান করুন। এতে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসবেই আসবে। এইটুকু সামান্য কাজ আই থিঙ্ক আপনারা অবশ্যই করতে পারবেন, করাটা উচিত। এবং এই দিনটা বিশেষ মাহাত্ম্য দিন, এই দিনটা তো আবার ফিরে আসবে অনেক দিন পর। তাই আপনাদেরকে বলবো যে এইটা আপনারা করার চেষ্টা করুন। যারা যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করছেন না বা পড়াশোনা মনোযোগী না, পড়াশোনা করতে একদমই চায় না, যতই চেষ্টা করুন না কেন তাও পড়াশোনায় ভালো নেই কিংবা খুব অমনোযোগী, তারা একটি উপায় করতে পারেন। প্রত্যেক সোমবার দিন মধু জলের সাথে মিশিয়ে সেই মধু মেশানো জল মহাদেবের মাথায় অর্পণ করুন এবং পড়াশোনা যাতে ভালো হয় সেই মনস্কামনা করুন। মহাদেব অত্যন্ত ভোলা মানুষ, ভোলেনাথ, তিনি অল্পতেই সন্তুষ্ট হন। এটা যদি প্রত্যেক দিন আপনি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার বাচ্চা কিছু না কিছু ইমপ্রুভমেন্ট হচ্ছেই হচ্ছে। এছাড়া শিবকে স্নান করার পরে একটি বেলপাতা নেবেন, তার উপরে একটু মধু দেবেন এবং একটা গোলমরিচ দিয়ে ওইং এই মন্ত্রটাকে 28 বার উচ্চারণ করতে করতে মহাদেবের মাথায় অর্পণ করবেন ওই বেলপাতাটি। এবং পড়াশোনা যাতে ভালো হয়, মনোযোগী দিতে হয় এই মনস্কামনা করে নিজের বাচ্চা হোক বড় হোক যে হোক করতে পারেন। এছাড়া একটি গোটা পান পাতা নেবেন, কাটা থাকবে না, কোনো ফুটো থাকবে না, তার মধ্যে মধু লাগিয়ে সেটি অশোক সুন্দরী অর্থাৎ জলধারীর ডান দিকে রেখে মহাদেবকে ওম নমঃ শিবায় মন্ত্রটাকে 108 বার জপ করে
যাদের পড়াশোনা মন জুটছে তারা এইটা মনস্কামনা করে আসবেন। টানা 41 দিন বা প্রতি সোমবার করে যদি এটা করতে পারেন অবশ্যই এতে ভালো ভালো এবং পড়াশোনা হবেই হবে। করে দেখুন না, শুধু একটা পান পাতা লাগবে, একটা গোলমরিচ লাগবে, একটা বেলপাতা লাগবে, একটু মধু, এটুকু সবার বাড়িতেই মোটামুটি থাকে, সবাই মোটামুটি অ্যাফোর্ড করতে পারবেন। তাই আমার টোটকাতে কিন্তু এমন কোনো কিছু ব্যাপার নেই যে বিশাল খরচা, জাস্ট একটু শ্রদ্ধা ভক্তির সহিত আপনারা এটা করে দেখুন। যে বাচ্চা পড়াশোনা করছে না সে বাচ্চা পড়াশোনা করবেই করবে, যার মার্কস ভালো আসছে না সে অলওয়েজ ভালো মার্কস নিয়ে আসবে, তবে এটা করতে হবে। এমন না যে একদিন করলাম তারপরের দিনই ফল পেয়ে যান। এরকম অনেকেই আমাকে বলেন, আমার যারা আমার কাছে অনেকেই আসেন তারা বলে আজকে পাথর পড়লে কি কালকে আমার ভাগ্য ফিরে যাবে, বা এক সপ্তাহের মধ্যে কতদিন লাগবে, আগে না পড়ার আগে জিজ্ঞেস করে। তার আগেই যদি আপনি জিজ্ঞেস করেন, কর্ম করার আগেই যদি আপনি ফলটা চেয়ে যান, তাহলে কর্ম আপনাকে কি দেবে? কর্ম দেবে? তাহলে কর্মটা করার পর ফলটা আশা করতে পারেন, কিন্তু ফলটা আশা করে কর্ম না করে তা হবে না। কারো হয় না, আমারও হয়নি, আপনারও হবে না। সবাই লাইভ দেখছেন, কেমন লাগছে লাইভটা প্লিজ একটু আমাকে কমেন্টস করে জানান যে আপনাদের কেমন লাগছে। যদি আপনাদের ভালো লাগে প্লিজ জানান, খারাপ লাগলেও জানান, কোনো অসুবিধা নেই। আমি স্পষ্ট কথা শুনতে ভালোবাসি, তাই আপনাদেরকে সবাইকে বলবো যে প্লিজ একটু জানান যে আপনাদের লাইভটা কেমন লাগছে। অনেকদিন পর লাইভে এলাম, চেষ্টা করব আপনাদের অনেক কিছুই বলার। যাদের বাড়িতে নজরদোষ রয়েছে কিংবা যাদের মনে হচ্ছে যে বাড়ির মধ্যে কোনো রকমের অশুভ শক্তি রয়েছে, কোনো তন্ত্র ক্রিয়া কিছু করা হয়েছে, তাহলে প্রথমে আমি বলবো একটা ছোট্ট উপায় যে আপনার বাড়িতে কতটা এই ক্রিয়া করা হয়েছে কিংবা আপনার বাড়িতে কতটা শুভ এবং বা আপনার বাড়িতে কতটা মাটিটা শুভ, সেটা বলবো। যে প্রথমেই বলবো একটা সাদা জবা ফুলের গাছ নিয়ে আসুন, সেটা আপনার বাড়িতে রাখুন যে কোনো দিকে, এবং সেটি যদি আপনার বাড়িতে ভালোভাবে বড় হয় তাহলে বুঝবেন আপনার বাড়ি ঠিক আছে। যদি মারা যায় তাহলে বুঝতে হবে আপনার বাড়ির বাস্তু কিন্তু ভালো নেই। কিন্তু সাদা জবা গাছ হতে পারে। আরেকটা গাছ অপরাজিতা গাছ। অপরাজিতা গাছ যদি আপনার বাড়ির মধ্যে রাখেন এবং সেটা যদি বারবার মরে যায়, কিংবা তুলসী গাছ যদি আপনার বাড়িতে বারবার বাড়িতে মরে যায়, তাহলে আপনার বুঝতে হবে আপনার বাস্তু ভালো নয়। এই বাস্তু খণ্ডন করার একটা বড়সড় বিষয় বন্ধুরা, এটা অনেক বড় বিষয়। কিন্তু তবে আজ একটা ছোট্ট উপায় বলবো যেটা দিয়ে আপনারা কিছুটা হলেও কিন্তু এই বাস্তু দোষ থেকে মুক্তি পাবেন। কি করবেন? 4টে কাচের বয়াম নেবেন ঢাকনাওয়ালা, 4টে কাচের কৌটো নেবেন যেটা একদম ক্লিয়ার, তার মধ্যে 500 গ্রাম করে নুন নেবেন। সাদা নুন নিতে পারেন বা আপনি রক সল্টও নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিংবা পিঙ্ক নুন, যে কোনো নুন নিন। নুন নিয়ে আধা কিলো মোটামুটি প্রত্যেকটার মধ্যে আধা কিলো করে রাখবেন এবং রেখে আপনার ঘরে 4টে কোনায় আপনার টেরিটারির মধ্যে, অর্থাৎ হতে পারে আপনার ফ্ল্যাট, হতে পারে বাড়ি, হতে পারে, তার 4টি কোনায় সেই কৌটোগুলোকে রাখবেন এবং দেখবেন 24 ঘন্টার মধ্যে কোনো একটা যদি বয়াম যদি একদম জল হয়ে যায় তাহলে বুঝবেন আপনার ওই কোনাতে অনেক বেশি নেগেটিভিটি রয়েছে। সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ে গিয়ে বাইরে কোথাও ফেলে দিয়ে আসবেন এবং নতুন কাচের বোতল নিয়ে এসে আবার 500 গ্রাম নিয়ে এসে নুন ভরে সেটাকে রাখবেন। যতদিন আপনি এই ক্রিয়াটা চলতে থাকবে, যতবার এইটা ক্রিয়া চলতে থাকবে, ততবার দেবেন জল হয়ে যায়, ততবার ফেলে দেবেন। যতক্ষণ নুনটা নুনের মতন হয়ে থাকছে ততক্ষণ বুঝতে হবে আপনার বাড়িতে কিন্তু নেগেটিভিটি থেকেই যাচ্ছে। কিন্তু এইভাবে দেখেন যদি বছর পর বছর যদি আপনার হয়ে যাচ্ছে, তাহলে আমি বলবো যে কোনো বাস্তুবিদকে দিয়ে বা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনার বাড়ি বন্ধন করে দিয়ে আসবো, তাতে কোনো আপনার অসুবিধা হবে না। আগে টেস্ট করে দেখুন যে এটা হচ্ছে কিনা, তারপরে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, তখন আমি বাড়িতে গিয়ে বাস্তুটা দেখে আসবো, বন্ধনও করে আসবো। এগুলো আমি আপনাদের যেগুলো বলছি সেগুলো খুব ছোট্ট জিনিস, কিন্তু যদি ভালো লাগে তো আপনারা অবশ্যই করবেন। এবারে আমি আপনাদেরকে কিছু ফ্রি কনসালটেন্সি দেবো। ফ্রি কনসালটেন্সি নামটা বলো তো সুস্মিতা। রয় দেবলীনা উনি শেয়ার করেছেন। ওনার ডেট অফ বার্থ হচ্ছে 8/9/1996। 8/9। টাইম 7:45 সন্ধেবেলা, দিনহাটা।
দিনহাটা। হেলথ কবে ঠিক হবে জানতে চেয়েছেন। দেবলীনা আপনি থাকলে একটু লিখুন, আছেন যে লাইভে। দেবলীনা আপনি যদি থেকে থাকেন তাহলে প্লিজ একটু লাইভে আপনি হাই করুন যে আমি আছি, বা লিখুন। কেন বেকার বলবো, আপনি হয়তো শুনবেন না, আপনি হয়তো ভাবলেন যে বলবো সময়টা আপনি না থাকলে তাহলে তো আপনার এটা বেকার হয়ে যাবে বলা। তাই বলছি যদি আপনি থেকে থাকেন তাহলে বলুন, নাহলে নেক্সট কাউকে বলবো। নেই মনে হয়, একটু আসতে টাইম লাগে দেখি। হ্যাঁ আছে। আছে। চলো ঠিক আছে। আপনার রাশি হচ্ছে কর্কট রাশি, লগ্ন মেষ লগ্ন, ঠিক আছে। পুষ্যা নক্ষত্র, রবিবার আপনার জন্ম, একাদশী তিথিতে জন্ম, কৃষ্ণপক্ষে জন্ম, এগুলো মাথায় রাখবেন, মনে রাখবেন। বর্তমানে আপনার দশা হচ্ছে বুধের দশা। বুধের দশা 2016-তে শুরু হয়েছে, 2031-এ শেষ হবে। বর্তমানে বুধের দশা রাহুর অন্তর্দশা 21/3/2026 পর্যন্ত থাকবে। এবং এই বুধের মহাদশাতে আপনার ওনার প্রশ্ন কি ছিল? হেলথ কেমন থাকবে? শারীরিক জটিলতাতে আপনাকে ভুগতে হবে, কিন্তু শারীরিক সমস্যা থাকবে। আপনার টাকা ধরে রাখাও আপনার কঠিন হবে। হঠকারী যদি কোনো কিছু কার্যকলাপ করেন তাহলে কিন্তু এই সময়টা তো আপনার ঠিক নয়। ভুল বোঝাবুঝি, তারপরে পরিবারে অশান্তি, ঠিক আছে, এগুলো কিন্তু হবে। এগুলো হয়ে সমস্যার সৃষ্টি হবে এবং আপনি অনেক অভিযোগও পেতে পারেন। উনি লিখছেন ওনার পায়ে একটা ব্যথা রয়েছে, সেই ব্যথা অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু কিছুতেই কমছে না। এটা কবে নাগাদ ঠিক হবে? 4 মাস হয়ে গেছে এই ব্যথা চলছে ওনার। এই ব্যথাটা ভোগাবে কিন্তু সেরে যাবে। আপনার ডাক্তারটা ঠিক করে দেখান। ভুল কোনো মেডিসিন আপনার দ্বারা আপনি খেয়ে ফেলতে পারেন, বা আপনার মেডিসিন চলছে সেই মেডিসিনটা আপনার জন্য নয়, এরকম কোনো জাতীয় সমস্যা কিন্তু আপনার হবে। আপনার বাড়ি কোথায়? দিনহাটা। দিনহাটা, আচ্ছা আচ্ছা। আপনার কোনো রকম ভাবে আঘাত লাগতে পারে, চোট আঘাত লাগতে পারে। শারীরিক মানে শারীরিক যেটা আপনার বলতে চাইছেন যে শরীরটা খারাপ, শরীরটা বেশ কিছুদিন ধরেই খারাপ এবং খারাপ আগামী কিছুদিনও থাকবে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, দ্বাদশ। আচ্ছা, শরীরটা একটু খারাপ যাবে কিছুদিন, সময়টা খারাপ থাকবে। আপনার শরীরটার দিকে নজর রাখুন। পড়ে যাওয়া, চোট আঘাত, অ্যাক্সিডেন্ট কিন্তু হতে পারে। নেক্সট প্রশ্ন। এইটুকুনি লিখেছিল। কবে কমবে ম্যাম? আপনার বাড়িতে কিন্তু নেগেটিভিটি আছে। বাড়িতে নেগেটিভিটি সমস্যা আছে। আপনার বাথরুম নর্থ ইস্টে আছে। আর না হলে সাউথ ইস্টে আছে। এই দুটোর মধ্যে একটা যে কোনো জায়গায় বাথরুম আছে। আছে কি সেটা একটু রিপ্লাই করুন, কোন দিকে আছে সেটা একটু রিপ্লাই করুন ম্যাডাম।
মনে রাখবেন যে আপনার কিন্তু পৌষ মাসটা খুব খারাপ যাবে প্রত্যেক বছরই। পৌষ মাস কিন্তু আপনার জন্য ঠিক নয়। উত্তর দিচ্ছেন না, হয়তো বুঝতে পারছেন না, দেখতে হবে। ওকে, যদি আপনার বাড়িতে বাথরুম এই জায়গায় থাকে আপনি আমাকে আগামী দিনকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, হ্যাঁ ম্যাডাম আপনি যেটা বলেছেন ঠিক, ভুল হলেও আপনি ভুল বলবেন, অসুবিধা নেই। কিন্তু আপনার বাড়িতে নর্থ ইস্টে বা সাউথ ইস্টে এই দুটো জায়গায় বাথরুম আছে। উনি লিখছেন আমার বিয়ে কবে হবে? বিয়ে কবে হবে? নর্থ ইস্টে বাথরুম আছে। হ্যাঁ হ্যাঁ, কি করে বললাম? উত্তর দিন, কি করে বললাম? উত্তর দিয়েছে না, নর্থ ইস্টে বাথরুম আছে ওটাই লিখেছে। কি করে বললাম নর্থ ইস্টে বাথরুম আছে? আপনি বলুন কি করে বললাম? আমি তো আপনার বাড়িতে যাইনি, বা আপনি আপনার বাড়ির প্ল্যানও আমাকে, ফ্লোর প্ল্যানও দেননি, তাহলে আমি কি করে বললাম? কারণ কি, বলাটার সূত্রপাত কোথা থেকে হলো? উনি কি উত্তর দিয়েছে? ওই নর্থ ইস্টে উনি লিখছেন। হ্যাঁ, না উনি কিছু রিপ্লাই করেননি। একজন মানুষের জন্মছক দেখে সেই কতটা ভালো, কতটা তার পরিবেশ ভালো, কতটা তার জীবনে ভাগ্য, কতটা তার কানেকশন, কতটা ভালো যাবে, বা তার সমস্যাটা কি আছে, ভবিষ্যৎ তার সমস্যাটা আরো কি হবে, যেমন আমরা বলতে পারি তার জন্মছক দেখেও তার বাড়িতে কোথায় কি আছে সেটাও আমরা বলতে পারি। অবশ্যই সাধনা, অবশ্যই প্র্যাকটিস, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে অভিজ্ঞ লোকের কাছে গেলে, এটা আপনাদের একটা বলছি, আমি আমার কথা বলে বলছি না, তাহলে কি বলুন তো, আপনার কোথায় সমস্যাটা সেটা কিন্তু ধরতে পারেন। জন্মছকে তো সমস্যা তো আছেই, তার সাথে হয়তো আপনি রেমেডি নিলেন, ঠিক কিছুতেই হচ্ছে না। সেই জায়গাটা কেন হচ্ছে না, তার কারণ হচ্ছে বাস্তুতে যদি সমস্যা থেকে যায় তাহলে সেই জায়গাতে কিন্তু সেইখানে কিন্তু ঠিক করা কিন্তু খুব চাপ, যদি না সে জানে, বা যদি না যে জ্যোতিষী দেখবে চক, সেই জ্যোতিষী যদি না জানে তাহলে কিন্তু সমস্যাটা খুঁজে বার করতে পারবে না। এখানে আপনার বিয়ে হয়ে যাওয়া উচিত, কিন্তু আপনি বলছেন এখনো বিয়ে হয়নি, তো যারা জানতে চাইছেন প্লিজ লাইভটা শেয়ার করুন, শেয়ার করলে আপনাদেরটা নেওয়া হবে। 7 লিখছে লেগ পেনটা কতদিন লাগবে আমার কমতে, আর বিয়ে কবে হবে প্লিজ বলুন। প্রথম কথা আপনি মাঙ্গলিক, দ্বিতীয় কথা হচ্ছে যে মাঙ্গলিকের জন্য সমস্যা তো একটা থাকেই, বিলম্বে বিয়ে টেকা না টেকা, ডিভোর্স হয়ে যাওয়া, সমস্যা হয়ে যাওয়া, মাথা গরম, শর্ট টার্মে মাথা গরম হবে, লং টার্মে নয়, এগুলো তো হবেই, এবং তার প্রতিকার করা উচিত। কিন্তু প্রতিকার তো আপনি কিছু করেননি, না করলে তো আপনার জায়গাটা ঠিক হবে না। বিবাহ হলেও, রিলেশন হলেও কেটে যাবে, সেই রিলেশনটা কিন্তু চিরস্থায়ী থাকবে না। তাই আপনি পরবর্তীকালে আমার সাথে পরামর্শ করুন, করে আপনি জানতে পারবেন যে আপনার বিবাহটা কত তাড়াতাড়ি হতে পারে, বা বিবাহ নিয়ে সমস্যা থাকলে সমস্যাটা কবে মিটবে। প্রতিকার অবশ্যই দরকার, না এখানে মাঙ্গলিক রয়েছেন এক কথা, দ্বিতীয় কথা শনি মঙ্গলকে দৃষ্টি করছে, সেটাও একটা কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে শনি দ্বাদশে বসে আছে। সুতরাং সমস্যা তো অনেক আছে, সেই সমস্যাটাকে সমাধান করার জন্য আমি আছি আপনার সাথে। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। নেক্সট, একজন লিখছেন আপনি কোথায় বসেন? কলকাতায় গড়িয়ায় বসি, 5 নম্বর বাস স্ট্যান্ডের পেছনে। আরেকটা হচ্ছে কলকাতায় দমদমে বসি, মতিঝিল বাস স্ট্যান্ডের সামনে, বাসন্তী সুইটসের পাশ দিয়ে যেতে হবে, 1 নম্বর দেবী নিবাস রোড, दमदम। लिखते लव यू मैम। लव यू टू। नमस्ते दीदी, गुड इवनिंग, आप कैसे हो? নেক্সট কি আছে? একজন লিখছে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করছি কিন্তু রিপ্লাই পাচ্ছি না। কি মেসেজ করেছেন, কবে মেসেজ করেছেন সেটা স্ক্রিনশট পাঠান, এখনই দেখছি। কবে মেসেজ করেছেন আপনি কি দেখাতে চান, তাহলে আপনাকে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করতে হবে এবং করে যোগাযোগ করতে হবে।
লেগ পেন কবে কমবে? লেগ পেন কমবে যখন শনি বৃহস্পতি ঘরে যাবে। মার্চের পরে একটু রিলিফ পাবেন, কিন্তু সমস্যা বাড়িতে রয়েছে, বাড়িটা ঠিক করতে হবে। আলাদাভাবে প্রেডিকশন করাতে চাই, কিভাবে বুকিং করব আর বুকিং ফিস? আলাদাভাবে প্রেডিকশন করাতে চাইলে এই যে নাম্বারটা আছে 9830908807, 9874931025, এই 3টে নাম্বার আছে দেখুন, এর মধ্যে যে কোনো একটা হোয়াটসঅ্যাপে আপনারা পিন করবেন যে দেখাতে চাই, পার্সোনালি কনসালটেন্সি নিতে চাই, তখন আমরা সব আপনাকে বলে দেবো। কনসালটেন্সি ফিস 1000 অনলি। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, এখানে দেওয়া আছে, পিন করা আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। নেক্সট কে আছে? আপনি কোথায় বসেন? বললাম তো, গড়িয়া, দমদম আর কালীঘাট। আচ্ছা, এখানে অনেকে ডেট অফ বার্থ দিচ্ছেন কিন্তু তাদের শেয়ার করা নেই। তাহলে হবে না, শেয়ার না করলে, শেয়ার করলেই এটা মানুষের চিহ্ন পাশে চলে আসবে। পৌশালী পেয়েছি। পল্লবী ব্যানার্জি। 1 মিনিট। 14/7/1990। হুম 11:40 PM ইলাম বাজার। 40। 11:40। 14/7/1990, 11:40 PM ইলাম বাজার। আচ্ছা, মীন রাশি, মেষ লগ্ন, ঠিক আছে, মাঙ্গলিক। গভর্নমেন্ট জবের সময় কখন আসবে? বিয়ের আগে। গভর্নমেন্ট জব কবে হবে? মধ্যে কথা জিজ্ঞাসা করছেন। জিজ্ঞেস কথা, পায়ে ব্যথা হয় কিনা? ম্যাডাম একটু রিপ্লাই করুন। পায়ে ব্যথা হয় কি? আর শ্বাসকষ্ট হয়, সাফোকেশন হয়, ঠান্ডা লেগে যায়? ইয়েস আর নো? হ্যাঁ হ্যাঁ লিখেছে না হাই লিখেছে? হ্যাঁ না হায় পরিষ্কার করে লিখুন। এনিওয়ে, এত দেরি করে উত্তর দিলে সম্ভবই না। নেক্সট কে আছে দেখো। হ্যাঁ মনে হয় লিখতে চাইছেন উনি, হাই হাই হয়ে যাচ্ছে ব্যাপারটা। ওনার গভর্নমেন্ট জব কবে হবে? হয়ে যাবে। পরের জনকে নেব। স্নিগ্ধা। হ্যাঁ একটু আছে, হ্যাঁ আছে একটু, লিখছেন উনি। পায়ে ব্যথা একটু আছে লিখছেন। গভর্নমেন্ট সার্ভিসের যোগ তো এপ্রিল মাসের 2024 থেকেই শুরু হয়েছে। 27 পর্যন্ত গভর্নমেন্ট সার্ভিস থাকবে, মানে যোগাযোগ থাকবে, হওয়ার সম্ভাবনা থাকবে, হয়ে যাবে। নেক্সট। স্নিগ্ধা। আচ্ছা, ইরিশিতা মালাকার। 15/2/1994, 1:44 PM। আবার বলো। 15/2/1994, 1:44 PM, হুগলি। হুগলি। লিখছেন গভর্নমেন্ট জব কবে হবে? ঈশিতা মালাকার, আপনি থাকলে একটু রিপ্লাই করুন আছেন বলে। ঈশিতা মালাকার। এনিওয়ে, আপনার রাশি হচ্ছে মীন রাশি। বর্তমানে শনি 7.5 চলছে,
আর লগ্ন হচ্ছে মিথুন লগ্ন। আপনিও মাঙ্গলিক, কিন্তু মঙ্গল উচ্চস্থ স্থানে রয়েছে, খুবই ভালো জায়গায় রয়েছে। কি বলছে প্রশ্ন? কি গভর্নমেন্ট জব কবে হবে? গভর্নমেন্ট জব হয়ে যাবে এবছরে 26 26 জুন মাসের মধ্যে হয়ে যাবে। ঈশিতা মালাকার, আপনি থাকলে একটু রিপ্লাই করুন, নাহলে বোঝা যাচ্ছে না। মা বাবার শরীরের দিকে নজর রাখতে হবে, মা বাবার শরীর কিন্তু ভালো যাবে না। আমি আছি। নেক্সট, ইস্যু করে লেট অফ বার্থ দিচ্ছে। গভর্নমেন্ট জব কন্ট্রাকচুয়ালে আছি, ঈশিতা মালাকার লিখছেন। গভর্নমেন্ট জব কন্ট্রাকচুয়ালে আছে। জুলাই মাসের মধ্যে হয়ে যাবে 2026। প্রত্যেক শনিবার করে হনুমানজিকে চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট 5টা করে লাড্ডু দিয়ে হনুমান চালিসা পড়ার জন্য চেষ্টা করুন। যতদিন না চাকরি পাবেন ততদিন করুন, তারপরে অটোমেটিকলি আপনার অভ্যেস হয়ে যাবে সারা বছর সারা জীবন পড়ার জন্য। আপনার জন্য হনুমান চালিসা অত্যন্ত প্রয়োজনীয়। নেক্সট, আমার শেয়ার করা পাচ্ছে না। আচ্ছা, সবাই ডেট অফ বার্থ দিবে, পরে একটু রেবতী নক্ষত্র ঈশিতা ম্যাডামের ভালো। বিবাহিত জীবন একটু সমস্যা হলেও সাময়িক, কিন্তু ভালো। সবাইকে একটা কথা বলবো, ভাগ্য এবং কর্ম দুটোই তো আমি আপনাদেরকে একটা বললাম কথা। আপনারা চেষ্টা করবেন নিজের জন্মছক, নিজের ডেট অফ বার্থ, টাইম আর প্লেস অফ বার্থ, এই তিনটে কিন্তু অ্যাজ পার অ্যাস্ট্রোলজিতে মানুষের জীবনকে বদলে দিতে পারে, মানুষের জীবনকে খারাপ জায়গা থেকে নিয়ে কিছুটা ভালো জায়গায়ও নিয়ে যেতে পারবে, এবং ভালো জায়গায় মানুষ যদি থাকে সেই মানুষ ভালো জায়গার থেকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারে। আমি এটুকু বিশ্বাস করি যে যদি কোনো মানুষ, যদি কোনো অ্যাস্ট্রোলজার নিজের ভাগ্য সে তৈরি করতে পারে, তাহলে সে পরের ভাগ্য দেখতে পারে। তাই আমি চেষ্টা করেছি যতটুকু পেরেছি জ্যোতিষটা নিষ্ঠভাবে শেখার এবং নিষ্ঠভাবে প্রেডিকশন করার। ছোট্ট জিনিস একটা বললাম যে আপনার, যে একটু আগেই একজনের বললাম যে আপনার বাড়িতে নর্থ ইস্টে একটা বাথরুম আছে বা সাউথ ইস্টে বাথরুম আছে, উনি এগ্রি করবো আমার কথাটা। এই যে কারেকশন করে দিলাম, এই যে কারেকশনটা এবার তার মাথার মধ্যে যে কারেকশনটা ঢুকে গেল, সেই কারেকশনটা করার পরে তার যে ব্যাড ইম্প্যাক্টটা ছিল সেটা কিন্তু চলে গেল, অ্যাবসলিউটলি চলে গেল। তারপরে কি হলো? তারপরে হলো ওই ব্যাড ইম্প্যাক্টটা চলে যাওয়ার পর গুড ইম্প্যাক্ট, যেটা কিনা আমরা নিজেরা বাড়িতে টিভি দেখে, গল্প করে, খাওয়া দাওয়া করে, ভালো মন্দ খেয়ে, মাছ মাংস খেয়ে, ঘুরতে গিয়ে কিন্তু আমরা ওই জায়গাটা ঠিক করতে পারিনি। তো কে ঠিক করলো? জ্যোতিষ হচ্ছে পথ দেখানোর মাধ্যম মাত্র। জিপিআরএস কানেকশনটা যেমন ইন্টারনেট ছাড়া চলে না, তেমন জ্যোতিষ মাধ্যম দিয়েই কিন্তু ভবিষ্যতে কে ভালো জায়গায় কাজ করবে, কে চাকরি পাবে কি পাবে না, বা আদেও তার জীবনে তার প্রতিষ্ঠিত সে হতে পারবে কি পারবে না, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েছি আমি, রাখি শাস্ত্রী, আপনাদের সাথে। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন বা নিজের ভবিষ্যৎ সম্বন্ধে জানতে চাইছেন, এটা খেলা নয়, জীবনটা একটা খেলা জিনিস নয়, জীবনটা ক্রিকেট না, ফুটবল নয়, টেবিল টেনিসও নয়। হ্যাঁ, এম, জীবনে একটা গোল থাকা দরকার, যেটা আমি এটা করবো বা এটা আমার চিন্তা ভাবনা, এটা নিয়ে আমি আগে যাব। তাই
ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধার থেকে আগে আপনি আপনার প্যারেন্টসদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখতে পারেন, তবেই কিন্তু ভগবানের কাছের ভক্ত হতে পারেন। তাই এটা জ্ঞানের কথা নয়, আমি আমার তরফ থেকে একটা কথা আপনাদেরকে বললাম। তাই চেষ্টা করবেন, এবছর খুব মঙ্গলের বছর। তো এখানে অনেক শাসন, অনেক কনসাস, অনেক রুলস রেগুলেশন আমাদেরকে আরো নিয়মিত করে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলার জন্য আমাদেরকে কিন্তু একটা পথ দেখাবে। এবং সেই পথে যদি আমরা ব্রেক করি, ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, হেলমেট মঙ্গলের বছর ঢুকতে না ঢুকতেই হেলমেটের কিন্তু না পড়লে স্কুটার বা বাইক যারা আছে তাদের কিন্তু 2000 টাকা কেস দিচ্ছে, কি 1000 টাকা দিচ্ছে, এবারে কেস দিচ্ছে। আগে কিন্তু 100 টাকা ছিল। তো এখন যে কেসটা দিচ্ছে শনি অ্যাসপেক্টে শাস্তি, মঙ্গলের অ্যাসপেক্টে কিন্তু এই যে ধরপাকড় হচ্ছে। মঙ্গল মানেই পুলিশ, মানে একটা কথা বলছি, মঙ্গল পুলিশকেও রিপ্রেজেন্ট করে, প্রশাসন, ঠিক আছে? তো সেই জায়গা থেকে বলছি, ছোট ছোট জিনিস জীবনে অনেক কিছু মিলিয়ে দেবে। আমি জানি না, আমি ফেক জিনিস আমি বলা পছন্দ করি না, বা ফেক জিনিস আমি নিয়ে আলোচনাও করি না, কোনোভাবে আপনাদের সাথে টোটকাও দিই না। যেগুলো আমি নিজে করেছি, যেগুলো আমি নিজে দেখেছি, সেগুলো নিয়ে বলেছি। সেটা একটা ধূপধুনো জ্বালালেও সেই ধূপধুনোর মধ্যে যদি গুগগুলো দেন, গুগগুলোর সাথে যদি মন্ত্রপুত করা কোনো যদি জল ছেটানো হয়, সেটাও কিন্তু একটা বিরাট ব্যাপার আছে। না, আমি এগুলোকে ক্রিটিসাইজ করছি না, আমি এগুলোকে বলছি। গায়ে যদি পারফিউম মেখে বেরিয়ে, বা ডাইরেক্ট যদি গায়ে পারফিউম লাগিয়ে যদি রাস্তায় বেরোই, আর সেই রাস্তায় বেরিয়ে যদি আমার মনে হয় যে আমার ইনকাম হয়ে গেল, গায়ে পারফিউম মেখে বা আমি নতুন জামা প্যান্ট পরে বাড়ি থেকে বেরোলাম, আমি মনে করুন খুব ইনকাম হয়ে গেল, তা নয়। 10 কোটি মানুষের জায়গায় হয়তো 1 কোটি হলো, কথা বলছি, 9 কোটি কিন্তু তার গায়ে সেন্ট লাগালেও বা নতুন জামা পরলেও তার ভাগ্য নাও ফিরতে পারে। কোথাও গিয়ে দেখা যায় তার রবি এবং শুক্র যে জায়গায় বসে আছে, তার দারিদ্র যোগ অলরেডি শুরু করে দিয়েছে। জীবন থেকে, মার গর্ভ থেকে বেরোবার পরেই যখন তার রবি আর শুক্র একসাথে বসে থাকে, তখন সে মানুষের সমস্যা অনেক হয়। এরকম ছোট ছোট এমন জিনিস আছে জ্যোতিষ মতে, চেষ্টা করেও একটা ভালো সাকসেস জায়গা মানুষ পায় না। বা লগ্নপতি যদি অষ্টমে থাকে, তারও যদি জীবনে সে যতই চেষ্টা করুক হবে না, না তার কাজ হবে, না তার সুখ শান্তি হবে, না তার ফ্যামিলি রিলেশন ভালো হবে, না তার কারোর সঙ্গে রিলেশন ভালো থাকবে, না সে সত্যি কথা বলবে, না সে একটা মিথ্যা কথা বলতে গিয়ে 10টা তাকে মিথ্যা কথা বলে একটা বিরাট বড় তার একটা বুমেরাং তৈরি হয়ে যাবে। তাই সব কিছুর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে অ্যাস্ট্রোলজি। আপনারা কেউ অ্যাস্ট্রোলজিটাকে এইভাবে খেলোভাবে মনে করবেন না। অ্যাস্ট্রোলজি অনেক অ্যাডভান্স। জীবনে যদি অ্যাস্ট্রোলজি, শনি, কেতু, রাহু, শুক্র, বৃহস্পতি, মঙ্গল যদি না থাকতো, তাহলে আমরা কিন্তু থাকতাম না, মানুষ তৈরিও হতো না। তাই এগুলোকে কোনো কিছু বলার আগে ভাববেন যে কাকে বলছেন। যদি গ্রহকাল আপনার খারাপ থাকে, সেই গ্রহটা যদি আপনার বাজে ফল দেয়, তাহলে আপনি সেই ভালো ফলটা করতে গেলে কিন্তু গ্রহ যে খারাপ ফল যে দিচ্ছে, তাকে কিন্তু আগে সন্তুষ্ট করাতে হবে, যে আপনার ফেভারে আনার জন্য। অ্যান্ড দ্যাট ইজ কল্ড অ্যাস্ট্রোলজি। আমি এটাই বুঝি। অ্যাস্ট্রোলজি প্রায় অনেক বছর হয়ে গেল, 17-18 বছর হয়ে গেল। আমি এটাই বুঝি যে সময়ের আগে কেউ যেমন হয় না, তেমন সময়ে অপপ্রচার করলেও জীবনে সে সময় আর ফিরে আসে না। তাই আজকের মতো এখানেই শেষ করছি। আবার আগামীকাল আপনাদের সামনে আসবো। এবার থেকে নিয়মিত আপনাদের সাথে লাইভে আসবো, সকালেও আসবো, রাতেও আসবো। আগে থেকে ইন্টিমেশন দেওয়া থাকবে। প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেলটা রাখি শাস্ত্রী অ্যাস্ট্রোলজার রাখি শাস্ত্রী, এটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুনভাবে নতুন কিছু দেখতে পাবেন আপনারা এই 2025-এ। আমি আছি আপনাদের সাথে। যারা একদমই পারছেন না, যারা একদমই সমস্যায় ভুগছেন, তাদের জন্মছক দেখলেই আমি বুঝতে পারবো, সেখানে মিথ্যা কথা বলার কোনো জায়গা থাকে না। তাদের জন্য আমি একটা নতুন বছরে নতুনভাবে চিন্তা ভাবনা করেছি যে আমার মন্দির আছে কলকাতায় গড়িয়াতে,
সপ্তাহে বা 15 দিনে একটা দিন ডেট থাকবে, আগে থেকে আমি বলে দেবো, সেদিনকে প্রবলেম ফ্রি কনসালটেন্সি হবে। সেটা যদি কেউ চায় সে অফলাইনে আমার চেম্বারে এসেও দেখা করতে পারে। হর হর মহাদেব। আজ এই পর্যন্ত, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আসছি আবার আগামীকাল অনেক কিছু নিয়ে আপনাদের জন্য। আমি রাখি শাস্ত্রী, নমস্কার।